রকিবুল হাসান শোনা যাচ্ছে এখন? জি 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 শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেকক্ষণ ট্রাই করতেছিলাম। তো আমি আসলে বলতেছিলাম দুবাই থেকে জি। বলতেছিলাম যে আমি আসলে দুবাইতে 2004 সাল থেকে আছি, অনেক বছর। তো আসা যাওয়ার ভিতরে মধ্যে যে আসলে যে এক্সপিরিয়েন্সটা আমার হলো আসা যাওয়ার ভিতরে, জাস্ট দুবাই থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে দুবাই আসা যাওয়ার যে ট্রাভেলিংটা, জি। এটা আসলে আমাদের যে ছাগল কাণ্ড বলেন, রাসেল ভাইপার বলেন, আসলে এগুলা ছাগল কাণ্ড বলেন, তারপরে আজ বড় বড় যে দুর্নীতি, এগুলা আসলে হয়তো মিডিয়াতে আসে। আসলে ছোটখাটো যে জিনিসগুলা আমরা আসলে আসা যাওয়ার ভিতরে আমরা দেখি যে নাম্বার ওয়ান, যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আসার পথে যে একটা হয়রানি হই, যাওয়ার পথে তো হয়রানিটা ঠিক আছে, এটা হয়তো নিজের ঘরে যাবো, নিজের দেশে যাবো, হয়রানি হইলেও সেটা আমরা মাইনা নিই, যাক খুশি, পরবর্তীতে একটা খুশির ইয়ে আছে। কিন্তু আসার সময় যে হয়রানিটা দেখেন, আমরা যখন বাংলাদেশ থেকে আসি, এত মনের ভিতর অনেক কষ্ট, পরিবার ফ্যামিলি রেখে তারপরে আসার সময় এয়ারপোর্টে যখন ঢুকি, তো ঢুকার পর থেকে ওইখান থেকে আমাদের যে অপদস্থ, যে অপমান। আচ্ছা, তো এইবার লাস্ট মোমেন্টে আসার সময় কি হলো, আমার 2 বছরের একটা 1.5 বছরের একটা বাচ্চা রেখে আসি আমি। তো আমি জাস্ট এয়ারপোর্টের রাইট সাইডে যে পার্কিংটা আছে, 3তলা বা 2তলা পার্কিংটা, ওই পার্কিং এ গাড়ি পার্ক করে, আমাদের যে রেন্ট নিছি আর কি, পার্কিং করে ওখানে জাস্ট ওয়েট করে ফ্লাইটের 2 ঘন্টা আগে ইন হলাম। তো ইন হওয়ার সময় এই বাচ্চাকে রেখে আসতেছি, এক তো মনে অনেক খারাপ। তো আসার পর্যন্ত আপনার ওই যে কি জানি আনসার বলে, তো বাচ্চাকে আটকাই দিছে আর কি, বাচ্চা এবং বাচ্চার মাকে আটকাই দিছে, আমাকে একা যাইতে দিছে। ভালো কথা, অসুবিধা নেই, তাদের একটা সিস্টেম আছে। তো আসার ওখান থেকে আমি একা চলে আসছি। আসার ভিতরে আবার যখন গেট দিয়ে ঢুকার আগে আমরা অনেক সিরিয়ালে দাঁড়াইতে হয়, আধা ঘন্টা 40 মিনিট দাঁড়াইতে হয়। তো ওখানে দাঁড়ানো অবস্থায় দেখছি আরো অনেকগুলো বাচ্চা ফ্যামিলি সহ ওই সিরিয়ালে দাঁড়ানো অবস্থায় আছে, ফ্যামিলির সাথে ওই প্যাসেঞ্জার সহ আছে। তখন আমি চিন্তা করলাম কি আমাকে বাচ্চা সহ আসতে দিল না, এরা আসলে কিভাবে? জিজ্ঞাসা করলাম ভাই কিভাবে আসছেন? একটু কিছু ওখানে দিলে, যেখানে আটকাইছে কিছু দিলে হয়তো আসতে দিবে। আসলে এটা সিম্পল একটা ব্যাপার, আসলে 100-200 টাকার ব্যাপার, কিন্তু এটা আমি বুঝতাম না যে হয়তো এটা ওই সময় আমি দিলে হয়তো আসতে পারতাম, আমি বুঝতাম না। ওদের থেকে যাই না, তারপর আমি ফোন দিলাম, আমার ফ্যামিলির ফোন দিলাম, তুমি এক কাজ করো, ওকে নিয়ে আসো, ও যেখানে বাধা দিব ওকে কিছু দিলে হয়তো ঢুকতে দিবে। তো যে কথা সেই কাজ, আসলো। আসার পরবর্তীতে তখন চিন্তা করলাম, দৈনিক যদি ওখানে সাধারণ একটা আনসার ওখানে দাঁড়ায় আছে, দৈনিক যদি ওখানে আপনি মনে করেন হাজার হাজার প্যাসেঞ্জার আসা যাওয়া করতেছে, 100 টাকা কইরা হইলো কত টাকা? আমরা বড় বড় দুর্নীতিগুলো দেখি, ঠিক আছে, ছোটখাটো এগুলো তো অন্তত পক্ষে আসলে এগুলা বোঝা দরকার। এটা হলো একটা। আসলে যখন এয়ারপোর্টে আসা, ইমিগ্রেশন ক্রস করা পর্যন্ত শুধু একটা ইয়া থাকে, চোখের দৃষ্টি থাকে যে ফ্যামিলির বাচ্চাটাকে এক নজর দেখা, যে কত কষ্ট। তারপরও ইয়ে করে, তারপরে যখন ইমিগ্রেশন সিলটা মারে, মনে হচ্ছে যে কলিজাটা আঘাত লাগে। আসলে ইমিগ্রেশনে যখন পাসপোর্টের সিলটা লাগে, যে আমি বাংলাদেশ পার হয়ে যেতেছি, ফ্যামিলিটাকে আর 2 বছর দেখবো না, এরকম একটা কষ্ট নিয়ে আমরা যখন আবার বিদেশে আসি, আসার পরে আমরা রেমিটেন্স পাঠাই, আমাদের কোনো দাম নাই, আমরা দেশে টাকা পাঠাই, এই টাকা আবার পাচার করে বড় বড় দুর্নীতিবাজরা। এত কষ্ট নিয়ে আমরা আসি, আসলে এগুলো মনের ভাষা আসলে প্রকাশ করার মতো না। গেল এটা। বা দুবাই সরকার একটা সুযোগ দিয়েছে ভিজিট ভিসার ব্যাপারে, ভিজিটে বাংলাদেশ থেকে লোক আনে, ভিজিটের একটা সুযোগ দিয়েছে, বাংলাদেশ থেকে লোক আসবে। আপনি দেখেন, এই যে আমার একটা ট্রাভেলস, এখানে ফ্রন্ট ক্যামেরাটা কিভাবে দেখাই, এই যে ট্রাভেলস এর বিজনেস আমার একটা অভিজ্ঞতা হইলো যে দুবাইতে এই ট্রাভেলসে। আচ্ছা, তো ভিজিটে লোক আনার ক্ষেত্রে কি হলো, এখান থেকে ভিজিটটা বের হয় বাংলাদেশ থেকে অলমোস্ট 20,000 বা 25,000 টাকার ভিতরে একটা ভিজিট ভিসা বের হয় 2 মাসের বাংলাদেশিদের জন্য, ঠিক আছে। তো 20,000 বা 25,000 যদি আমি ধরি, তাহলে টিকিট খরচ, টিকিটটা কত টাকা? টিকিটটা হলো অলমোস্ট আর 50,000 টাকা ধরলাম,
ফ্লাইট টিকিট, তাহলে কত হইলো? ৭৫,০০০ টাকায় ওই লোকটা 2 মাসের জন্য এন্ট্রি হতে পারে। এখন এই দেশের সরকার লিগ্যাল ভাবে ভিজিট ভিসা দিতেছে, বাংলাদেশ থেকে লোক আসবে, যারা ঘুরতে আসবে ঘুরতে আসুক। 2 মাস থাকার পরে যারা এখানে সুযোগ আছে, যদি কারো ভিসা লাগানোর ক্ষেত্রে কারো আত্মীয় স্বজন এখানে থাকে, তাহলে ভিসা লাগাইলো, 2 বছর সে ঘুরলো, জব খুঁজলো, জব খোঁজার পরে যদি সে না ভালো লাগে বা চাকরি না পায়, সে চলে যেতে পারবে। মাত্র ৭৫,০০০ টাকা, মাত্র ৭৫,০০০ টাকা সে চলে যেতে পারবে। এখন সে যদি 2 মাস পরে যদি আপনি চাকরি না পায়, ৭৫,০০০ টাকা সে চলে যাবে, সমস্যা নেই। আমার ৭৫,০০০ টাকা, আমি দুবাই ঘুরছি, তারপরে আত্মীয় স্বজনের সাথে দেখা হইলো, ফ্লাইটে উঠলাম, ফ্লাইটে উঠারও একটা এক্সপিরিয়েন্স, একটা মানে একটা আনন্দ। কিন্তু ওই আনন্দটা ৭৫,০০০ টাকা কিন্তু ভুলে যায় মানুষ। আমি চলে গেলাম, আমি এখানে অবৈধ হব না, আমি চলে গেলাম। কিন্তু কথাটা হইলো, আপনি ৭৫,০০০ টাকা কিন্তু আসতে পারতেছেন না। এই দেশের সরকার কিন্তু আপনাকে সুযোগ দিছে, ভিসাটাও দিছে, তাইলে আপনি লিগেল ওয়েতে আপনি আসতেছেন। এখন বাংলাদেশে এয়ারপোর্টে কি করে, আপনার 50 থেকে 60,000 70,000 টাকা একটা, এটাকে কি বলে, কন্ট্রাক্ট, এয়ারপোর্ট কন্ট্রাক্ট দিতে হয়। এয়ারপোর্টে ওখানে ইমিগ্রেশনে অনেক পুলিশ অফিসার আছে। এখন এগুলো বলতে গেলে তো বলবো যে প্রমাণ দাও, প্রমাণ আমি না, হাজার হাজার প্রবাসী, হাজার হাজার ভিজিট, অনেক যারা যারা আসছে ভুক্তভোগী সবাই, এগুলো অনেক মিডিয়াতেও আসছে, কোনো ইয়ে হইতেছে না, প্রতিকার নাই। এখন 65,000 70,000 টাকা কন্ট্রাক্ট করলে কত হয়? 1,30,000 40,000 টাকা হয় না তার কস্টটা? যদি এয়ারপোর্টে কন্ট্রাক্টটা সে না লাগতো, তাহলে সে ৭৫,000 টাকায় 2 মাস ঘুরতে পারতো, 2 মাস আইসা তারপরে সে চলে যেত। এখন লোকগুলো আইসা কি করে, যখন আমি 1.5 লাখ টাকা 1,60,000 টাকা আসলাম দুবাইতে, আইসা কোনো কাজ পাইলাম না, আর এতগুলো টাকা আমি লোকসান দেবো, ঠিক আছে আমি অবৈধ হয়ে যাই, অবৈধ হয়ে এবার যা পারি আমি কাজ করি। এবার হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা আমাদের অবৈধ হয়ে গেছে। টাকারও তো একটা মায়া আছে, এত টাকা কষ্ট করে আসলাম, চাকরি পাইলাম না, বা 2 মাস ইয়ে হইলো না, দেখি আরো 2 মাস, আরো 3 মাস অপেক্ষা করি, যা পারি পিছা না এলে নাই, ইয়ে করলো, আমি অবৈধ হয়ে কি করে কাজ করে, টাকার মায়া তো। এখন আমি যদি ৭৫,000 টাকা আসতে পারতাম, তাহলে আমি আবার 2 মাস পরে ঘুরে আমি চলে যেতে পারতাম, অবৈধ হইতাম না। ৭৫,000 টাকার একটা কষ্ট এত বেশি না, যেটা 1.5 লাখ 2 লাখ টাকার কষ্ট। এখন এটার কি কোনো প্রতিকার নাই যে বাংলাদেশ থেকে যখন লোকগুলো আসে, আসলে এয়ারপোর্ট কন্ট্রাক্ট, আসলে এই কন্ট্রাক্টটা কি, আসলে এটা কেন করতে হবে? এয়ারপোর্টের কন্ট্রাক্টটা এটাই, টাকাটা নেই কি, কেন আসতে হবে ইমিগ্রেশনে? সে ওখানে, এবার আপনি যদি কন্ট্রাক্ট না করেন, আপনি ভিসা আছে, টিকিট আছে, আসতে দিবে না লোক, ওখানে আটকে দেয়, আসতে দিবে না। কি একটা ক্রস দেখা যে তুই ওখানে গিয়ে অবৈধ হয়ে যাবি, তুই আর ফেরত আসবি না, তুই যাবি না। আমি এখানে গিয়ে অবৈধ হইলো, যদি অবৈধ হই, আমাদের এই দেশের দুবাই সরকার আমাকে ভিসা দিছে, আমাকে টিকিট আছে আমার, আমি এখানে যাইতে পারি, ওই যে আমি ঘুরতে গেলাম 2 মাস ইয়া করে না হইলে আমি চলে আসলাম। হ্যাঁ, অনেক লোক আছে, অনেক হাজার হাজার বাংলাদেশি এখানে অবৈধ হয়ে গেছে, ভিজিটে আইসা কাজ পায় নাই, বা কাজ পায় ভিসা লাগায় নাই, অবৈধ হয়ে গেছে। এই জন্য এখন আসলে দুবাই সরকার এখন ভিজিটের উপর অনেক বেশি করার করছে, যে এখন আর ভিজিট বাইর হয় না। আসলে আমি মনে করি আসলে সবচেয়ে ইফেক্টটা কোন জায়গায়, আমাদের বাংলাদেশের যে ওই যে ৭০-৭৫,000 টাকা পার পার্সন। আপনি মনে করেন একটা ইমিগ্রেশন অফিসার বা কে বা কাহারা নেয়, কন্ট্রাক্টটা যেভাবে হয়, একটা লোক যদি দৈনিক, একটা লোক, আমি এয়ারপোর্টে যারা যারা কাজ করে ইমিগ্রেশনে বা আমি জানি না, একটা লোক যদি 3-4টা লোক পাস করে, তাহলে আপনি মনে করেন দৈনিক 3 থেকে 4 লাখ টাকা ওর ইনকাম আছে শুধু এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে। এক মানে একটা অফিসার 3 থেকে 4 লাখ টাকা ইনকাম। তাহলে এগুলো কে খুঁজবে? খোঁজার কি আসলে কেউ আছে? আমরা আসলে এটাতে কোনো প্রতিকার পাবো বা এগুলা আসলে মুখ ফুটে আসলে সবাই সবাই কিন্তু জিনিসটা জানে, কিন্তু বলতে চায় না, বলে না। বললে কি হইব? কোনো লাভ হইব? হয়তো নিজে আরো শত্রু হইব, এই ভয়ে হয়তো অনেকে বলে না। আপনি কি আমার কথাটা আসলে বুঝছেন জিনিসটা? হ্যাঁ। বা এগুলো মিডিয়াতে আরো কেউ দেখছেন? এখন এই জিনিসগুলো আসলে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে যে জিনিসটা, এই কন্ট্রাক্টটা কি আসলে উঠানো যায়? আসলে কন্ট্রাক্টটা আসলে কি? কন্ট্রাক্টটা, হ্যাঁ, যদি এটা কি আসলে বাংলাদেশের গভর্নমেন্ট কি এই টাকাটা পায়? গভর্নমেন্টের খাতে কি টাকাটা আসলে জমা হয়? আমি এখানে ভিসা নিলাম 25,000 টাকায়, টিকিট করলাম 50,000 টাকা, 75,000 টাকায় আমি আসতেছি, তাহলে কেন আমি 1,75,000 টাকা দিতে হবে ওখানে? আবার 1 লাখ টাকা এক্সট্রা কেন দিতে হবে? 80,000 টাকা কেন এক্সট্রা দিতে হবে এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে? এটার উত্তরটা আমি কার কাছে পাবো? আমি না, শুধু হাজার হাজার বাংলাদেশি এখানে ভুক্তভোগী যারা আছে।
ও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। I think আপনি অনেক useful information আমাদের সাথে অনেক শেয়ার করেছেন। I didn't know about a lot of the things, so আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Thank you. ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। Thank you. আপনি টেক কেয়ার ওকে, করবেন। ওকে, ইনশাল্লাহ, ওকে।